ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। এইচডিএফসি ব্যাংক ব্যাংকিং সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি ভারতবর্ষের মধ্যে। তো এই যে কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু দেখুন প্রিভিয়াস ডে প্রায় 2.5% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা কিছুদিন আগে কিন্তু এই কোম্পানি Q4 ট্রেলার ডিক্লেয়ার করেছিল, সেই ট্রেলার দেখেছিলাম। ট্রেলার কিন্তু ফাটাফাটি ছিল। তো আজকে কিন্তু ফাইনাল পুরো ফিল্ম রিলিজ করার ডেট, অর্থাৎ 20 তারিখ কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করার ডেট। তো কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে। চলুন আমরা সরাসরি কোম্পানির রেজাল্টটাই চলে যাই যে কীরকম পারফরমেন্স করেছে এইচডিএফসি ব্যাংক। অ্যাট ফার্স্ট দেখে নেবো ব্যাংক কোনো ডিভিডেন্ড দিয়েছে কিনা। তো দেখলে দেখা যাচ্ছে ব্যাংক কিন্তু ডিভিডেন্ড দিয়েছে 19 টাকা 50 পয়সা করে কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, যার ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু 1 রয়েছে। তো এটা দেখতে হবে যেটা কী ডিভিডেন্ড। এটা কিন্তু যে ডিভিডেন্ডটা দিয়েছে সেটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড, অর্থাৎ এটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে। তো এজিএমএ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা অ্যাপ্রুভাল পেলে পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। আমরা ব্যাংকের স্ট্যান্ডার্ড ফাইনাল রেজাল্ট যেটা সেটা দেখব। রুপিস কী আছে, রুপিস অবশ্যই করোড়ে থাকবে। সিকোয়েন্সটা দেখে নেব। দেখুন সিকোয়েন্স কী আছে, 31/3/2023, 12/23, 3/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকাম দেখে নেব। তো ইনকামের মধ্যে কিন্তু প্রচুর রয়েছে। তো এবার আমরা টোটাল ইনকামটাই দেখব, কারণ সব নিয়ে অ্যানালাইসিস করতে গেলে কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কোম্পানি 53,850 করোড়, আগের কোয়ার্টারে 81,719 করোড়, এই কোয়ার্টারে কিন্তু 89,639 করোড়। তো কোম্পানি অ্যাট ফার্স্ট যে ইনকাম সেটা কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে। তো এবার হচ্ছে সব কিছু খরচার উপর ডিপেন্ড করছে। তো টোটাল এক্সপেন্সেস দেখবো। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানির এক্সপেন্সেস কী আছে। 1 বছর আগে ছিল 35,229 করোড়, আগের কোয়ার্টারে 58,072 করোড়, এই কোয়ার্টারে 60,364 করোড়। তো কোম্পানির যেরকম ইনকাম বেড়েছে সেরকমভাবে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি খরচাও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা এখন যে প্রফিটটা দেখবো সেটা কিন্তু কোনো রকম অ্যাডজাস্টমেন্ট হওয়ার আগের প্রফিট, অর্থাৎ শুধু ইনকাম থেকে এক্সপেন্সেস মাইনাস করলে সেটা দেখবো। অর্থাৎ এখানে কোনো প্রভিশন কাট হবে না, কোনো ট্যাক্সেস কাট হবে না, কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। তো সেটা দেখলে দেখা যাবে দেখুন 1 বছর এই কোম্পানি কী করেছে, 18,620, এই কোয়ার্টারে 23,647, আর আগের কোয়ার্টারে 23,647, এই কোয়ার্টারে 29,274। তো দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো এবার আমরা কী দেখব, এবার দেখব আমরা প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে, ঠিক আছে। তো দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কত করেছে, 12,047, আগের কোয়ার্টারে 16,372, এই কোয়ার্টারে 16,511। এটা কিন্তু প্রভিশন এবং অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স সব বাদ দিয়ে এই প্রফিট। তো দেখলে দেখা যাচ্ছে 12,000টা 16,500 হয়েছে, আর 16,300টা 16,500 হয়েছে। অর্থাৎ ইয়ারলি কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করেছে, কোয়ার্টারলি ফ্ল্যাট টাইপ রেজাল্ট হয়েছে। তো যেখানে আমরা সব রকম অ্যাডজাস্টমেন্ট হওয়ার আগে যে প্রফিটটা দেখেছিলাম সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। কত করেছিল, আগের কোয়ার্টারে 23,647, এই কোয়ার্টারে 29,274। তো প্রবলেমটা কোথায় হচ্ছে, তো প্রবলেম দেখতে গেলে আমাদের প্রভিশন দেখতে হবে। তো আমরা যদি প্রভিশনটা দেখি, দেখুন প্রভিশন দেখলে দেখা যাবে যে 1 বছর আগে কোম্পানির প্রভিশন ছিল কত, 2,685, অর্থাৎ প্রভিশন মিনস ব্যাংক মনে করছে এই টাকাটা ব্যাংকের কাছে আসবে না, তো সেটাকে তার প্রফিট থেকে কিন্তু বাদ দিতে হয়। তো আগের কোয়ার্টারে 4,216, এই কোয়ার্টারে কিন্তু 13,511। তো দেখা যাচ্ছে কোথায় 2,600, কোথায় 4,200, এবার 13,500। প্রভিশন কিন্তু অনেকটা বেড়ে গেছে। দেখুন স্যার এখানে একটা নোট আছে, কিন্তু নোটটাও আমাদের দেখতে হবে যে কি, রেফার নোট 12 অ্যান্ড 13 নম্বর কলম। 12 এবং 13 নম্বর কলমে কিন্তু গেলে আমরা এই যে প্রভিশন, এতটা প্রভিশন যেটা হয়েছে, প্রভিশন অবশ্যই খারাপ। তো এতটা যে প্রভিশন হয়েছে সেটা তো খারাপ বলা চলেই। তো দেখতে হবে যে এই এতটা প্রভিশন কী জন্য হয়েছে, চলুন সেটাকে দেখি। দেখুন 12 নম্বর কলমে আমরা চলে এসেছি, সেখানে দেখলে দেখা যাবে যে বলছে কি, যে বলছে ডিউরিং দ্য কোয়ার্টার এন্ড ডিসেম্বর 31, 2023 ব্যাংক হ্যাড প্রভিশন কত, 1,219.76 করোড়। যেটা কি বলছে যে ইন রেসপেক্ট অফ ইনভেস্টমেন্ট মেড ইন অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড। তাহলে এটা বোঝা গেল মোটামুটি। তারপরে আমি যদি 13 নম্বর কলম দেখি, তাহলে 13 নম্বর কলম দেখলে দেখা যাবে দেখুন ডিউরিং দ্য কোয়ার্টার অ্যান্ড ইয়ার এন্ড 31শে মার্চ 2024
ব্যাঙ্ক হ্যাড মেড এ ফ্লোটিং প্রভিশন, ঠিক আছে, কত? 10,900 crore। তো এই 10,900 crore কিসের জন্য? বলছে ইন লাইন উইথ দ্য বোর্ড অ্যাপ্রুভ পলিসি। তাহলে বোর্ড অ্যাপ্রুভ পলিসির জন্য কিন্তু এই প্রভিশনটা তৈরি হয়েছে। তাহলে এটা কিন্তু ওই প্রভিশন নয় যেটা কি লোন দেওয়া হয়েছে এবং সেখান থেকে টাকাটা রিটার্ন আসছে না, সেই টাকাটাই কিন্তু প্রভিশনে যায়। তাহলে বলা যেতে পারে যে এই যে প্রভিশনটা কোম্পানি দেখিয়েছে, এই প্রভিশনটা কিন্তু বিজনেসের খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তাই যে প্রভিশন, সেই প্রভিশন কিন্তু নয়। এবার আমরা নেট এনপিএ দেখে নেব। দেখুন, এনপিএ দেখলে দেখা যাবে এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, কিছু অ্যাসেট যেটা হচ্ছে কোনো পারফরমেন্স করছে না, যেটা প্রভিশন থেকে কিন্তু পরে এনপিএতে চলে আসে। তো দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 4368, আগের কোয়ার্টারে 7664, এই কোয়ার্টারে কিন্তু 8091। তো দেখা যাচ্ছে কোম্পানির এনপিও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে, যেটা কমাটা হচ্ছে ভালো। কারণ যে কোনো ব্যাংকের প্রভিশন কমবে, এনপিএ কমবে, সেটা কিন্তু সেই ব্যাংকের পক্ষে হেলদি বলা চলে। তো এখানে কিন্তু কোম্পানির যে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট সেটাও কিন্তু বেড়েছে। তো কনক্লুশনে আসলে বলা যায় যে কোম্পানি যে বিজনেস করেছে সে বিজনেস ভালো করেছে এবং তার এগেনস্টে যে প্রফিট সেটা কিন্তু ভালো এই কোয়ার্টারে দেখিয়েছে। কিন্তু কোম্পানির এনপিএ বাবদ কিছুটা টাকা কিন্তু চলে গেছে। তো এনপিএ বাবদ চলে যাওয়া মানে কিন্তু বলা যেতে পারে যে যদিও বা আমরা দেখলাম এনপিএটা কিন্তু সেই এনপিএ নয় যেই এনপিএটাকে খারাপ বলা চলে। তার পাশাপাশি আমরা তো স্যার যদি কনক্লুশনে আসা যায় তাহলে দেখা যাবে যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করেছে। তো বিজনেস ভালো করেছে, প্রফিটাবিলিটিও ভালো করেছে, শুধু প্রভিশনের জন্য কোম্পানির প্রফিট কিছুটা নিচে এসছে। তবে প্রভিশন যেটা কাটা হয়েছে তার মধ্যে কিন্তু 10,900 crore কিন্তু সেই প্রভিশন নয় যেই প্রভিশনটাকে খারাপ বলা চলে। অর্থাৎ কোম্পানির বা ব্যাংকের কিছু পলিসির জন্য সেই প্রভিশনটা সৃষ্টি হয়েছে। এটা এরকম ব্যাপার নয় যেটা কি যে টাকাটা দেওয়া হয়েছে কিন্তু সেই টাকাটা রিটার্ন আসেনি, তো সেটা সেরকম প্রভিশন নয়। তো এবার ব্যাপারটা হচ্ছে স্যার যে এনপিএ কিন্তু কোম্পানির বেড়েছে। তো এবার দেখা যাক মার্কেট কীভাবে নেয়। তো আপাত দৃষ্টিতে দেখলে দেখা যাচ্ছে কিন্তু কোম্পানির যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু কোম্পানি ভালো করেছে। তো স্যার এবার দেখতে হবে যে আপনি কোন ব্যাংক নিয়ে বা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছেন। এইচডিএফসি ব্যাংক কী করবেন? রেজাল্ট ইনভেস্টরদের জন্য যথেষ্ট ভালো হয়েছে বলা যেতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যাংকটা লং টার্ম ইনভেস্টমেন্টের যারা করেছেন তারা কিন্তু আরামসে থাকতে পারেন, বা যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চান তারাও বাই করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। মার্কেট কীরকম দেখুন, মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 11 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট নিয়ার অ্যাবাউট 12 লাখ কারোরের কাছাকাছি চলে গেছে। তো এত বড় কোম্পানি, এখান থেকে গ্রোথ কিন্তু খুব সামান্য হয়ে যায়। 1 লাখ কারোর 2 লাখ কারোর আরামসে হতে পারে, 2 লাখ কারোর 4 লাখ কারোর, কিন্তু 11 লাখ কারোর ডবল হতে গেলে 22 লাখ কারোর। তো গ্রোথ কিন্তু একটা মানে হিউজ যে গ্রোথের সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু যেই ব্যাংকে আপনি ইনভেস্টমেন্ট করে এক্সপেক্ট করবেন একদম সেটা ভুল করবেন। তাছাড়া যদি সেফলি ইনভেস্টমেন্ট বলেন তাহলে সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট ব্যাংক বলা যেতে পারে। কারণ আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন, চোখ বন্ধ করে বসে থাকুন, অ্যাপ্রক্সিমেট 12-14%, 15% আপনাকে আরামসে রিটার্ন কিন্তু এই ব্যাংকটা দিয়ে দেবে। মার্কেট ক্যাপ একটু আগে দেখলাম আমরা কত 11 লাখ কারোর হচ্ছে 11.5 লাখ কারোর ওপরে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও কী আছে 19.7। আমি যদি ডিভিডেন্ড ইল দেখি তাহলে দেখলে দেখা যাবে ডিভিডেন্ড ইল 1.24%, অর্থাৎ ব্যাংকটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও পে করে তার শেয়ার হোল্ডারদের। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 6.24 আছে, অনেকটাই কম আছে। রিটার্ন অন ইকুইটি কিন্তু ঠিকঠাক আছে 17.1, ফেস ভ্যালু 1 আছে, মানে কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। অ্যাজ পার মার্কেট ক্যাপ যদি আমরা দেখি তাহলে এইচডিএফসি ব্যাংক 11,63,000 মার্কেট ক্যাপ, নাম্বার 1 ব্যাংক। ইমিডিয়েট নিচে যে আছে আইসিআইসিআই ব্যাংক, প্রায় 7.5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তারপরে কোটাক মহিন্দ্রা ব্যাংক 3.5 লাখ কারোরের ওপরে মার্কেট ক্যাপ। তারপরে এক্সিস ব্যাংক 3,17,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। দেখুন আমরা যদি ব্যাংকটার প্রফিট দেখি তাহলে 5,277, 6,903, 8,700, 8,700টা দেখুন 10,700, 10,700টা 12,800, 12,800টা 15,300, 18,500 ইয়ারলি দেখছি কিন্তু আমরা, হ্যাঁ। 22,400, 27,200, 31,800, 31,800টা 31,100, 46,100, 60,000 কারেন্ট ইয়ারে। তো কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে।
আমরা যদি সেলস গ্রোথ দেখি, দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 17%, 5 বছরে 15%, 3 বছরে 12%, কারেন্ট ইয়ারে 59%। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে ব্যাংকটা হচ্ছে 10 বছরে 21%, 5 বছরে 19%, 3 বছরে 19%, কারেন্ট ইয়ারে 35%। তাহলে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে এত বড় ব্যাংকের। স্টক সিজিআর গ্রোথ দেখলে একটু মায়ুসী হবেন, কারণ ব্যাংকটার লাস্ট 3 বছর কিন্তু চলছে না। 10 বছরে 15% করে দিয়েছে, 5 বছরে 6%, 3 বছরে 3%, কারেন্ট ইয়ারে -9%। তো -9% দিচ্ছে বলে এমন ভাবার কোনো কারণেই ব্যাংকটা খারাপ। নাম্বার 1 ব্যাংক, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, সঠিক সময় বাই করার। ব্যাংকের রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলা যেতে পারে। তার পাশাপাশি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন মার্চ 2024 প্রোমোটার নেই, অর্থাৎ ওয়েল ম্যানেজ হচ্ছে ব্যাংক এটা। এফআইএসকে দেখুন কতটা রয়েছে, 47.83%, ডিআইএস 33.33%। তো এফআইএস ডিআইএস মিলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু কতটা স্টেক হোল্ড করছে, প্রায় 81%-এর উপরে স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট কতটা আছে, 0.81। পাবলিক দেখুন পাবলিক কতটা আছে, 18.64। তো এতটা এফআইএস এবং এতটা ডিআইএস কেন রয়েছে? এফআইএস ডিআইএসের মধ্যে দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড রয়েছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, সিঙ্গাপুর গভর্নমেন্ট রয়েছে। তো এতটা স্টেক এফআইএস ডিআইএস কেন হোল্ড করছে? স্যার বুঝতে হবে কেন হোল্ড করছে, কারণ কোম্পানিটার মধ্যে দম আছে, আবার সেফলি ইনভেস্টমেন্ট, সবাই চায় সেফলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ভারতবর্ষের নাম্বার 1 ব্যাংক, এই ব্যাংকটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু বলতে পারেন যে ভারতীয় ইকুইটি মার্কেটেরও কিন্তু অনেকটা প্রভাব পড়বে। এটুকু ভরসা রাখতে পারেন যে এই ব্যাংকটা কোনোদিনও জিরো হয়ে যাবে না। তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট, এবং যারা হচ্ছে সিনিয়র পার্সন তারা কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট এই ব্যাংকে করতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি স্টাডি পারপাস আলোচনা করলাম, ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে সেটা নিয়ে ডিসকাস করলাম। এটাকে বাইসেল রেকমেন্ডেশন নেবেন না, এটা লার্নিং হিসেবেই নেবেন। এখান থেকে লার্নিং নিয়ে আপনি কিন্তু নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে ডিসিশন নেবেন এই স্টেকটা বাই করবেন কি না। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।